আপনি তাই না? আচ্ছা, এখন পার্টিসিপেন্ট কম আছে, কিছুক্ষণ পরে আমরা ক্লাসটা শুরু করি। গত ক্লাসের কথাটা এই জন্য বলতেছি যে গত ক্লাসে হচ্ছে ইনক্লাইন সারফেসের উপর আমরা যে হচ্ছে সেন্টার অফ প্রেশার নির্ণয় করেছিলাম, সেটাতে হচ্ছে ফিগারে কিছুটা ভুল ছিল। হচ্ছে ঠিক করে দিয়ে দিচ্ছি আজকে আমি, আর স্লাইডটা তো হচ্ছে আজকে দিয়ে দিব, তোমরা আগেরটার সাথে হচ্ছে এটা মিলে নিতে পারবা ভুলটুকু। জি বুঝতে ম্যাম, পারছো এই যে কোথায়? এল এর মানটা ম্যাম ভুল ছিল। হ্যাঁ, ওইটা এল ওইটা হচ্ছে ফিগারে ভুল ছিল, ওই জন্য হচ্ছে ওইটা ঠিক করে দেওয়া হয়েছে। মানে এইচ বারের পরিবর্তে যে ইনক্লাইন সারফেসটুকু হবে, সেই ইনক্লাইন যে দূরত্বটুকু হচ্ছে দেখানো ছিল না। ঠিক আছে, ওটা জাস্ট এখানে এল এল হচ্ছে প্রাইম দিয়ে হচ্ছে আমি ইন্ডিকেট করে দিছি। কারণ এখানে ইন্ডিকেশন গুলো তোমরা চাইলে কিন্তু অন্য সিম্বলও ব্যবহার করতে পারো, এটার জন্য প্রবলেম হবে না। কিন্তু হচ্ছে ভার্টিক্যালের সাথে ইনক্লাইনের যে হচ্ছে মিলটুকু থাকবে সেটা যেন থাকে, তাহলেই হবে। এটাই ভুল ছিল। আর হচ্ছে আর কি কোনো সমস্যা আছে গত ক্লাসে? কারণ আমরা ক্লাসটা যেহেতু এখনো পার্টিসিপেন্ট কম আছে, কারো যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে বলতে পারো, আমরা গত ক্লাসে কথা কিছু আলোচনা করতে পারি। ম্যাম বুঝতে পারিনি কোথায় ভুল ছিল। বুঝি নাই কথা। ম্যাম কোথায় ভুল ছিল এটা বুঝতে পারিনি। আচ্ছা, ভুল কোথায় ছিল? আচ্ছা, তোমরা কি হচ্ছে আমার কথা বুঝতে পারতেছো নাকি হচ্ছে শব্দ বেশি পাচ্ছ? এখানে আসলে কনস্ট্রাক্ট হচ্ছে। আমার কথা বুঝতে পারতেছো তো, তাই না? জি জি ম্যাম ম্যাম। বোঝা যাচ্ছে। আচ্ছা, ভুলটা ছিল হচ্ছে ইনক্লাইন দূরত্বটা, এই যে এইচ বার তো হচ্ছে আমাদের সেন্টার অফ প্রেসারের ভার্টিক্যাল ডিসটেন্স টুকু, কিন্তু এটা তো হচ্ছে যেহেতু আমাদের সারফেসটা ইনক্লাইন্ড অবস্থায় আছে, তাহলে অবশ্যই তো তার একটা ইনক্লাইন্ড দূরত্ব লাগবে। সেই ইনক্লাইন্ড দূরত্বটুকু দেখানো ছিল না, আগের ফিগারটাতে ভুল ছিল, মানে গত ক্লাসে হচ্ছে যেটা পড়িয়েছিলাম। এই জন্য হচ্ছে এখানে জাস্ট এই যে নতুন এল প্রাইম, এই অংশটুকু ইনক্লাইন্ড দূরত্বটুকু হচ্ছে অ্যাড করা হলো। বুঝতে পারছো? এই জায়গাটাতেই ভুল ছিল, আর বাকি তো হচ্ছে যা নর্মালি ছিল তাই থাকবে। এই জন্য শুধু একটা জায়গায় চেঞ্জ হয়ে যাবে, হচ্ছে যে যেখানে আমরা মোমেন্ট বের করলাম, টোটাল মোমেন্টের জন্য যেখানে হচ্ছে ওই যে পি ইন্টু ইনক্লাইন দূরত্ব দেখায়, তারপর সেটাকে কনভার্ট করে দেওয়া হয়েছিল হচ্ছে এইচ বার বাই সাইন থিটা, ভার্টিক্যাল ডিসটেন্স। ঠিক আছে, এটাই হচ্ছে প্রবলেম ছিল। আচ্ছা, আমরা হচ্ছে তাহলে আজকের ক্লাসটা শুরু করি। ম্যাম একটা প্রশ্ন ছিল গত হুম হুম, বলো। ম্যাম, আমরা জানি এইচ বারটা হচ্ছে যে সারফেস থেকে সেন্টার অফ প্রেসার পর্যন্ত দূরত্ব, হুম, কিন্তু এখানে ম্যাম যে দূরত্ব বোঝাতে আমি সেন্টার অফ প্রেসার কেন বলি, সেটা শুধু ডিস্টেন্স কেন বলি না? ডিস্টেন্স বলেও তো হবে, সমস্যা তো নাই, কারণ হচ্ছে তোমার কিন্তু দূরত্ব মানেই তো ডিস্টেন্স। কিন্তু ম্যাম মানে সেন্টার অফ প্রেসার বলে তখন আমরা কিন্তু মানে একক বের করতেছি শুধু মিটারে, কিন্তু আমি বলছি যে সেন্টার অফ আচ্ছা, প্রেসার। বুঝতে পারছি তোমার প্রশ্নটা, কারণ হচ্ছে সেন্টার অফ প্রেসারটা মানেই হচ্ছে, যখন আমরা সেন্টার অফ প্রেসার বলতেছি, ওইটার মানেই হচ্ছে আমি হচ্ছে আমার লিকুইড সারফেস থেকে ডিস্টেন্স টুকুকেই মিন করতেছি। কারণ যখন আমি কোশ্চেনে বলে দিচ্ছি যে সেন্টার অফ প্রেসার বের করো, সেন্টার অফ প্রেসার মানেই হচ্ছে ওই পয়েন্ট যেখান দিয়ে টোটাল প্রেসারটা কাজ করবে, এবং এটা মানেই হচ্ছে বোঝাচ্ছে লিকুইড সারফেস থেকে দূরত্বটুকু কতখানি। এই জন্য আলাদা করে ডিস্টেন্স কতটুকু বলে দেওয়ার দরকার নেই। বুঝতে পারছো? এখন তুমি জি যদি ম্যাম। হচ্ছে তুমি যদি লিখতে চাও যে ডিস্টেন্স অফ সেন্টার অফ প্রেসার ফ্রম দ্য লিকুইড সারফেস, লিখতে পারবে, এটা কিন্তু ভুল হবে না, মানে সমস্যা নাই এটাতে। কারণ আমরা যখন বলি যে সেন্টার অফ প্রেসার, সেন্টার অফ প্রেসারটা হচ্ছে এতখানি, কিন্তু যখন অ্যান্সারে লিখবো, আমি তো ম্যাথ গুলা করাচ্ছি হচ্ছে তোমাদেরকে ছোট করে করে, আমি কিন্তু ডিটেলসে লিখতেছি না, কারণ গিভেন কি দেয়া আছে, তারপর আমাদেরকে কি বের করতে হবে সেই কথাটুকু তো আমি বলে দিচ্ছি না। আমি যখন প্রশ্নে বলে দিব যে তোমরা সেন্টার অফ প্রেসার বের করো, তখন হচ্ছে সলিউশন করে তোমরা যখন হচ্ছে ফাইনালি অ্যান্সারটা লিখবা, তখন বলে দিবা যে হচ্ছে লিকুইড সারফেস থেকে সেন্টার অফ প্রেসারটা এত মিটার দূরত্বে অবস্থিত। বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে কারণ হচ্ছে যে পেরেছি। লিকুইড সারফেস থেকে এত মিটার দূরে অবস্থিত, ওই কথাটুকু হচ্ছে বলে দিবা, তাহলেই হয়ে যাবে। জি ম্যাম। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের লাস্ট টপিক আমরা কভার করব আমাদের সিলেবাসে, সেটা হচ্ছে প্রেসার অন কার্ভ সারফেস। এর আগ পর্যন্ত হচ্ছে আমরা প্লেন সারফেসে হচ্ছে প্রেসার নির্ণয় করেছি, এবং প্লেন সারফেসের জন্য সেন্টার অফ প্রেসার নির্ণয় করেছি। আজকের ক্লাসটাতে আমরা দেখব হচ্ছে প্রেসার অন এ কার্ভ সারফেস, কার্ভ সারফেসের ওপর টোটাল প্রেসারটা কিভাবে বের করব। এখন নর্মালি যদি চিন্তা করো, যখন আমরা হরাইজন্টাল সারফেসের জন্য টোটাল প্রেসার নির্ণয় করেছিলাম, হরাইজন্টাল সারফেস প্রথম ফিগারটা যদি খেয়াল করো,
তাহলে আমরা নর্মাল নিয়ম কি জানি? অবশ্যই প্রেসার সারফেসের সাথে পারপেন্ডিকুলার ওয়েতে হচ্ছে কাজ করবে, ডিরেকশনটা হচ্ছে নর্মাল হবে। তাহলে হরাইজন্টাল সারফেস যদি চিন্তা করি, আমি যদি এর আলাদা আলাদা পয়েন্টে প্রেসার নির্ণয় করি, তাহলে যেহেতু লম্বভাবে কাজ করবে, ভার্টিক্যালি প্রেসারটা কাজ করছে, তাহলে আমার প্রেসারের ডিরেকশন গুলো কি হচ্ছে? প্যারালাল হচ্ছে। কিন্তু ঠিক সেম ভাবে যদি আমরা ভার্টিক্যাল সারফেসের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে হচ্ছে আমরা প্রেসারের ডিরেকশন গুলো প্যারালাল পাচ্ছি। সেম ভাবে যদি ইনক্লাইন সারফেসের ক্ষেত্রেও চিন্তা করি, প্রেসারের ডিরেকশন কিন্তু পাচ্ছি প্যারালাল। তাহলে যেহেতু প্যারালাল ডিরেকশন গুলো পাচ্ছি, আমরা কি করেছিলাম? একটা ছোট্ট স্ট্রাইপ চিন্তা করে নিয়েছি, সেই স্ট্রাইপের আগে প্রেসার নির্ণয় করেছি এবং সেই প্রেসারটাকে পরে ইন্টিগ্রেশন করে দিলেই হচ্ছে টোটাল প্রেসারটা আমাদের বের হয়ে গেছিল। তাহলে কিন্তু কার্ভ সারফেসের ক্ষেত্রে একটু খেয়াল করো, আমরা যদি আলাদা আলাদা করে এই ধরে নাও এটা একটা কার্ভ সারফেস, এই কার্ভ সারফেসের এই যে কার্ভ অংশটুকু, এর যদি আলাদা আলাদা পয়েন্ট আমরা চিন্তা করি, তাহলে দেখো প্রেসারের ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেম থাকতেছে না। কারণ যেহেতু সারফেসটা কার্ভ, প্লেনটাই সেম থাকবে না। আমরা যদি ভার্টিক্যালের ক্ষেত্রে চিন্তা করি, নর্মাল আমাদের একটা প্লেন ছিল, যেহেতু প্লেন সারফেস, প্লেন যেটাকে আমরা সমতল চিন্তা করি, প্লেনও হচ্ছে একটা, চেঞ্জ হচ্ছে না। কিন্তু কার্ভ সারফেসের ক্ষেত্রে যদি চিন্তা করো, তাহলে কিভাবে ফোর্স কাজ করবে? লম্বভাবে। এই সারফেসে যদি চিন্তা করি এই পয়েন্টটা, তাহলে কি আমাকে এখানে একটা টেনজেন্ট ড্র করে তার সাপেক্ষে লম্বভাবে কাজ করবে। পরেরটাতে যদি আসি, এখানে একটা টেনজেন্ট হবে, তার সাপেক্ষে লম্বভাবে প্রেসারটা কাজ করবে। তারপরের পয়েন্টটা যদি চিন্তা করি, এখানে একটা টেনজেন্ট ড্র করে এর উপর লম্বভাবে প্রেসারটা কাজ করবে। তার মানে কি প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমাদের প্লেনই চেঞ্জ হয়ে যাচ্ছে, প্লেন সেম থাকতেছে না। তাহলে এই জন্য হচ্ছে কার্ভ সারফেসের ক্ষেত্রে আমরা নর্মালি ছোট্ট একটা টাইপে প্রেসার বের করে সেটাকে ইন্টিগ্রেশন করে দিলেই আমাদের টোটাল প্রেসারটা বের হয়ে আসবে না। এই জন্য কার্ভ সারফেসের ক্ষেত্রে আমরা একটু ভিন্ন উপায়ে হচ্ছে টোটাল প্রেসারটা নির্ণয় করব। আর এই ক্ষেত্রে হচ্ছে ভার্টিক্যাল এবং ইনক্লাইন সারফেসটা খেয়াল করো, যে প্রেসারটাকে হচ্ছে ধীরে ধীরে হচ্ছে একটু বাড়ায় দেখানো হলো, কারণ ডেপথ বাড়ার সাথে সাথে কি প্রেসারের ইন্টেন্সিটি বাড়তে থাকে। এই জন্য জাস্ট ডিরেকশনের এই মানটাকে হচ্ছে বড় করে দেখানো। তাহলে এখন ধরে নাও একটা কার্ভ সারফেস হচ্ছে এবি, যেটা লিকুইড সারফেস থেকে কিছুটা ডিস্টেন্সে আছে। এবি কার্ভ সারফেস আমরা চিন্তা করে নিলাম, সেই কার্ভ সারফেসের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ডিরেকশনে হচ্ছে প্রেসার কাজ করছে। ধরে নিচ্ছি রেজাল্টেন্ট প্রেসার অথবা টোটাল প্রেসার হচ্ছে আমাদের পি, টোটাল প্রেসার অথবা রেজাল্টেন্ট প্রেসার ধরে নিচ্ছি পি। তাহলে এই পিটা আমরা এখন কিভাবে ক্যালকুলেট করব? আরো কিছু হচ্ছে ধরে নিলাম যে সেই পি, যে কার্ভ সারফেস টুকুর উপর টোটাল প্রেসার কাজ করছে, এই কার্ভ সারফেস টুকু লিকুইড সারফেস থেকে ডি ডেপথ দূরে অবস্থিত। ধরে নিচ্ছি এটা এটা হচ্ছে যে লিকুইড সারফেস থেকে যে সবসময় কিছু ডিস্টেন্সেই থাকতে হবে তা না, এটা লিকুইড সারফেসের সাথে লাগানো থাকতে পারে। কারণ হচ্ছে যে আগে আমরা যেভাবে হচ্ছে ম্যাথ গুলো করেছিলাম, ভার্টিক্যাল সারফেসের জন্য একটা ট্রায়াঙ্গুলার সেকশনের কিন্তু ম্যাথ করেছিলাম, যেটা হচ্ছে ট্রায়াঙ্গেলের বেস হচ্ছে আমাদের লিকুইড সারফেসের সাথে কোইনসাইড অবস্থায় ছিল, মিলে ছিল। তাহলে ঠিক সেম ভাবে এখানেও কার্ভ সারফেস আমাদের লিকুইড সারফেসের সাথে মিলে থাকতে পারে, এটা ফ্যাক্টর না। আমরা এখানে ধরে নিচ্ছি যে আমরা যে কার্ভ সারফেস টুকু চিন্তা করলাম, সেই কার্ভ সারফেস টুকু হচ্ছে লিকুইড সারফেস থেকে ডি ডেপথ দূরে অবস্থিত, এবং এই কার্ভ সারফেসের হাইট টুকু হচ্ছে HS, কার্ভ সারফেসের লেন্থ টুকু হচ্ছে LS, এবং এর একটা উইথ আছে, সেই উইথটা হচ্ছে WS, যেটা এখানে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে নর্মাল টু দা সারফেস। মানে আমরা যদি আমাদের এই স্ক্রিনটাকে, ল্যাপটপের এই স্ক্রিনটাকে হচ্ছে একটা প্লেন চিন্তা করি, তাহলে এই প্লেনের সমতলে হচ্ছে এই উইথটা আছে। যদি হচ্ছে আমরা এটাকে 3D ভিউ দেখানোর চেষ্টা করি, তা দেখো এই হচ্ছে WS। আমরা যদি এখন সাইড ভিউ থেকে দেখি, তাহলে তো হচ্ছে এই অংশটা দেখতে পারবো না, কিন্তু হচ্ছে এখানে খেয়াল করো, এই হচ্ছে উইথ হচ্ছে আমাদের WS। তাহলে এখন আমরা টোটাল প্রেসার বের করার আগে কার্ভ সারফেসের এই অংশটুকুকেই আলাদা করে চিন্তা করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের কার্ভ সারফেসের অংশটুকু, এই অংশটুকুকে আমরা আলাদা করে নিয়ে আসলাম। তাহলে আলাদা করে যদি নিয়ে আসি, তাহলে দেখো এখানে একটা প্লেন সারফেস তৈরি হবে সাইডে, এবং টপে একটা প্লেন সারফেস তৈরি হচ্ছে, দুইটা কিন্তু প্লেন সারফেস তৈরি হয়ে যাচ্ছে। যদিও এটা ইমাজিনারি, কারণ হচ্ছে এর ওপর তো লিকুইড আছে, চারপাশেই হচ্ছে লিকুইড, আলটিমেটলি কার্ভ সারফেসের হোল অংশ জুড়েই তো হচ্ছে লিকুইড থাকবে। কিন্তু আমরা হচ্ছে প্রেসার মেজার করার সুবিধার্থে এই কার্ভ অংশটুকুকে আলাদা করে চিন্তা করে নিলাম। তাহলে যদি আমরা আলাদা করে নেই, তাহলে কি হবে? তোমরা যদি হচ্ছে এই কার্ভ সারফেসের ফ্রন্ট থেকে যদি খেয়াল করে দেখো, কার্ভ সারফেসটাকে রেখে তার ফ্রন্ট থেকে তুমি তাকাচ্ছ, তাহলে কি এখানে অবশ্যই একটা রেক্টেঙ্গুলার সারফেস দেখতে পাবা।
রেক্টেঙ্গুলার সারফেস এবং প্লেন সারফেস, এবং টপ ভিউ থেকেও যদি দেখি তাহলে হচ্ছে একটা রেক্টেঙ্গুলার ফেস দেখতে পারবো। তাহলে এখন আমরা আরো ধরে নিচ্ছি যে আমাদের এই যে টোটাল প্রেসার পি কার্ভ সারফেসের উপর কাজ করছে, এই টোটাল প্রেসারটা মেজার করার সহজ একটা উপায় হচ্ছে টোটালি প্রেসারটাকে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করে নিব। একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট। কার্ভ সারফেসের জন্য সহজভাবে প্রেসার নির্ণয় করার জন্য আমরা আমাদের টোটাল প্রেসারকে দুইটা কম্পোনেন্টে ভাগ করে নিব। একটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে প্রথমে চলো মেজার করি হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট। এখন হরাইজন্টাল কম্পোনেন্ট যদি আমরা মেজার করার চেষ্টা করি তাহলে দেখো হরাইজন্টাল কম্পোনেন্টটা কোথায় হবে, এই কার্ভ সারফেসে হরাইজন্টাল কম্পোনেন্ট কাজ করছে এই যে কার্ভ সারফেসের ভার্টিক্যাল প্রজেকশন মানে হচ্ছে এই অংশটা, এই যে এটা, এই অংশটা হচ্ছে ভার্টিক্যাল প্রজেকশন। আর কার্ভ সারফেসকে প্রজেকশন মানে তো আমরা বুঝি একটা অভিক্ষেপ বা প্রতিবিম্ব যেটাই বলো না কেন, কারণ হচ্ছে এই কার্ভ সারফেসের যদি আমরা হচ্ছে ভার্টিক্যাল প্রজেকশন চিন্তা করি তাহলে এই যে এই প্লেন অংশটুকুই হবে তার ভার্টিক্যাল প্রজেকশন, এবং এই ভার্টিক্যাল প্রজেকশনে হরাইজন্টাল কম্পোনেন্টে কাজ করছে। এই ভার্টিক্যাল প্রজেকশন বরাবর আমরা প্রেসার পাচ্ছি হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট। তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট এখন যদি বের করতে চাই, এই হরাইজন্টাল কম্পোনেন্ট কাজ করছে কোথা দিয়ে, কার্ভ সারফেসের যে ভার্টিক্যাল প্রজেকশন সেখান দিয়ে। এখন যদি এই অংশটুকুকে চিন্তা করি তাহলে এটা কি, লিকুইডের মধ্যে নর্মাল একটা ভার্টিক্যাল প্লেন সারফেস যদি ইমার্জড অবস্থায় থাকতো ঠিক সেই রকমটাই কি মিন করতেছে না। ধরো এই অংশটুকু হচ্ছে আমার ভার্টিক্যালি নর্মালি আমরা প্লেন সারফেসের জন্য যেভাবে চিন্তা করেছিলাম যে প্লেন সারফেসের ক্ষেত্রে যদি হচ্ছে ভার্টিক্যালি ইমার্জড অবস্থায় থাকে তাহলে যেভাবে প্রেসারটা বের হবে ঠিক সেম ভাবে এই ক্ষেত্রেও যেহেতু আমরা ভার্টিক্যাল প্রজেকশন ধরে নিচ্ছি এবং এই ভার্টিক্যাল প্রজেকশন বরাবর যে প্রেসারটা কাজ করবে সেটা আমরা যেভাবে ভার্টিক্যালি ইমার্জড সারফেসের উপর মেজার করেছিলাম ঠিক সেম সেই ওয়েতেই হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের PH ইজ ইকুয়াল টু কি হবে, WX/A, সেম আগের নিয়মেই হবে। তাহলে আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি হরাইজন্টাল কম্পোনেন্ট, কার্ভ সারফেসের উপর পাচ্ছি হরাইজন্টাল কম্পোনেন্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা এই কথাটির জন্য বলে দিতে পারি যে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ফোর্স অ্যাক্টিং অন এ কার্ভ সারফেস, horizontal component of force acting on a curved surface is equal to the force acting on a vertical projection of that surface including both magnitude and line of action। কারণ হচ্ছে এখানে ম্যাগনিটিউড এবং লাইন অফ অ্যাকশন বলতে টোটাল মান কি হচ্ছে এবং কোন পয়েন্টে কাজ করছে ঠিক সেম আগে যেভাবে আমরা ভার্টিক্যালি সারফেসের জন্য নির্ণয় করেছিলাম সেম হুবহু সেম জিনিসটাই হবে। তাহলে এটা চলে গেল আমাদের হরাইজন্টাল কম্পোনেন্ট। হরাইজন্টাল কম্পোনেন্ট গেল, এখন আমরা বের করব হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করার জন্য এটা চিন্তা করে দেখো এই হচ্ছে কার্ভ সারফেসের অংশটুকু, তাহলে এই কার্ভ সারফেসের উপরে এই হোল অংশটুকু জুড়ে তো আমার লিকুইড আছে, তাহলে আমরা কি লিকুইডের একটা কলাম পাচ্ছি, হোল কার্ভ সারফেসের উপরে লিকুইডের একটা কলাম পাচ্ছি। তাহলে হরাইজন্টাল সারফেস আমরা যেভাবে বের করেছিলাম প্লেন হরাইজন্টাল সারফেসের জন্য মনে করার চেষ্টা করো, প্লেন হরাইজন্টাল সারফেস যেটা ছিল মানে আমরা যদি নর্মালি হচ্ছে একটা ওয়াটার ট্যাঙ্ক চিন্তা করি তার বটমে কি পরিমাণ প্রেসার কাজ করবে ওটা আমরা কিভাবে বের করেছিলাম যে ওই হরাইজন্টাল সারফেসটুকুর উপর যে ওয়াটার একটা কলাম তৈরি হলো সেই ওয়াটার কলামের ওয়েটটুকু নির্ণয় করেছিলাম, টোটাল ওয়েট নির্ণয় করেছিলাম, সেখানে হচ্ছে যে ইউনিট ওয়েটের সাথে ভলিউম গুণ করেছিলাম। তাহলে ঠিক সেম এখানেও আমরা সেই জিনিসটাই অ্যাপ্লাই করব। এই হচ্ছে আমাদের কার্ভ সারফেস, তাহলে কার্ভ সারফেসের উপরে এই হোল অংশটুকু হচ্ছে আমাদের একটা লিকুইড কলাম থাকবে, তাহলে এই হোল লিকুইড কলামটুকু হচ্ছে যে পরিমাণ ওয়েট দিচ্ছে সেটাই হবে এই ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে আমরা এই জন্য এখানে বলতে পারি যে the vertical component force acting on a curved surface is equal to the net weight of the column of fluid above the curved surface, মানে কার্ভ সারফেসের উপর যে পরিমাণ ফ্লুইড থাকবে তার টোটাল ওয়েটটুকু। এবং এটা কাজ করবে কোথা থেকে, যেহেতু হচ্ছে টোটাল ওয়েট চিন্তা করছি, ওয়েট কোথা দিয়ে কাজ করে, মাস ভর বা ওয়েট, কোন একটা অবজেক্টের ভর বা ওয়েট কাজ করে হচ্ছে তার সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে। তাহলে এই ক্ষেত্রে পিভি কাজ করছে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে, পিভির পয়েন্ট অফ অ্যাকশন যে পয়েন্ট দিয়ে ও কাজ করছে সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। আর আগে যেটা ছিল পিএইচ হরাইজন্টাল কম্পোনেন্ট যেটা ছিল সেটা যেহেতু আমরা নর্মাল ভার্টিক্যাল সারফেসের উপর থাকলে যেভাবে নির্ণয় করি সেইভাবে মেজার করলাম, তাহলে ওই ক্ষেত্রে সেন্টার অফ প্রেসারটাই হবে তার হচ্ছে ওই প্রেসারের লাইন অফ অ্যাকশন বা ওই পয়েন্টটা দিয়েই কাজ করবে।
তাহলে এখন আমরা ওভারঅল বলতে পারি যে ধরে নিলাম এবি হচ্ছে আমাদের একটা কার্ভ সারফেস, তার টোটাল প্রেসার হচ্ছে পি, এবং এই পিটাকে আমরা ভাগ করতে পারি দুইটা কম্পোনেন্টে, একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট। তাহলে যখন আমি দুইটা কম্পোনেন্ট পাবো, দুইটা কম্পোনেন্ট থেকে আমি টোটাল প্রেসার পি পাবো এই ইকুয়েশনটা ইউজ করে, P is equal to root over PH square plus PV square নর্মাল। এই ইকুয়েশনটা আমরা জানি কিভাবে রেজাল্টেন্ট থেকে দুইটা কম্পোনেন্ট ভাগ হয়ে গেলে কেন এই ইকুয়েশনটা হবে, এটা আমাদের জানা আছে। তাহলে টোটাল প্রেসার পি বের করবো root over PH square plus PV square, তাহলে আমাদের টোটাল প্রেসারের মান বের হয়ে যাবে। তাহলে এখন যেহেতু কার্ভ সারফেস লিকুইড সারফেস থেকে কি আমি নির্দিষ্ট ডিসটেন্স পাবো না, যেভাবে আগে আমরা প্লেন সারফেস গুলাতে পেয়েছিলাম, এই জন্য এক্ষেত্রে প্রেসারের যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা আমরা বের করবো হচ্ছে অ্যাঙ্গেলের মাধ্যমে, এবং সেই অ্যাঙ্গেলটা কি ধরে নিচ্ছি থিটা। তাহলে থিটা কিভাবে বের করবো, টেন ইনভার্স পিভি বাই পিএইচ। তাহলে পিএইচ কি বোঝাচ্ছে, টোটাল প্রেসার অন ভার্টিক্যাল প্রজেকশন অ্যাট the সেন্টার অফ প্রেসার। পিএইচ হচ্ছে টোটাল প্রেসার অন ভার্টিক্যাল প্রজেকশন অ্যাট the সেন্টার অফ প্রেসার। এটা অবশ্যই সেন্টার অফ প্রেসার দিয়ে কাজ করবে, কারণ আমরা জানি টোটাল প্রেসার কোন পয়েন্ট দিয়ে কাজ করে, সেন্টার অফ প্রেসার দিয়ে কাজ করে। তাহলে এই জন্যই এই কথাটা বলা। হরাইজন্টাল যে কম্পোনেন্ট সেটা কাজ করবে ভার্টিক্যাল প্রজেকশনে এবং সেন্টার অফ প্রেসার দিয়ে। এরপর যদি হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট চিন্তা করি পিভি, এটা যেহেতু ওয়েট দিয়ে আমরা চিন্তা করছি, এই জন্য এর মানটা হচ্ছে ওয়েট অফ লিকুইড অন দ্য কার্ভ সারফেস, এবং এটা কাজ করছে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে। তাহলে এই ওয়েতে আমরা কার্ভ সারফেসের উপর টোটাল প্রেসার নির্ণয় করতে পারবো। এটাই হচ্ছে আমাদের কার্ভ সারফেসের উপর টোটাল প্রেসার নির্ণয় করার ওয়ে। এটা হচ্ছে আমাদের ম্যাথ, এটা আমরা পরে দেখবো। এখন দেখো এইখানে কোনো প্রশ্ন আছে কিনা, এখানে না বুঝতে পারলে প্রশ্ন করতে পারো। টোটাল প্রেসার অন কার্ভ সারফেস। ম্যাডাম হ্যাঁ, আমরা তো ম্যাডাম কার্ভ সারফেস নির্ণয় না করে তার অপোজিট সাইডে হরাইজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হিসাব করে নির্ণয় করছে। এটা কি এই জন্য যে আহ, দুইটা প্রেসার অপোজিট থেকে আসার কারণে সেম হওয়ার কারণে এটা স্টিল আসছে এই জন্য? না না, এটা হচ্ছে, এটা আরো আরো কিছু ওয়েতে নির্ণয় করা যাবে, কিন্তু হচ্ছে নর্মালি আমাদেরকে দুইটা কম্পোনেন্ট চিন্তা করে নিতে হবে, এটা সহজে মেজার করার উপায়। এখন তুমি যদি হচ্ছে স্ট্র্যাপ চিন্তা করে, ও যে যে কথাটা প্রথমে বললাম, মানে যদি নর্মালি আমাদের সারফেসটা প্লেন থাকে, প্লেন থাকলে হতো কি আমরা নর্মাল প্রত্যেকটা পয়েন্টে ছোট ছোট স্ট্র্যাপ চিন্তা করে নিচ্ছি, সেই স্ট্র্যাপের প্রেসারটাকে ইন্টিগ্রেট করে দিলেই হয়ে গেল। কিন্তু এই ক্ষেত্রে এখানে তো আমরা হচ্ছে ওই ওয়েতে নির্ণয় করতে পারবো না দেখেই হচ্ছে আমরা আরেকটা ওয়ে বের করলাম, সেটা হচ্ছে দুইটা কম্পোনেন্টকে চিন্তা করে তারপর মেজার করা। এটাই হচ্ছে মেন কারণ, যে যেহেতু এখানে আমি স্ট্র্যাপ চিন্তা করে ইন্টিগ্রেট করতে পারবো না, এই জন্য হচ্ছে টোটাল প্রেসারটা নির্ণয় করার আরেকটা ওয়ে। বুঝতে ম্যাডাম পারছো? প্রেসারের ডিরেকশনটা যেদিকে শো করতেছেন, কিন্তু কার্ভ সারফেস কি ম্যাডাম বাইরের দিক থেকে হওয়ার কথা না ভিতরের দিকে? না, এটা শুধু দুইভাবেই হতে ডিরেকশনের পারে, সমস্যা। এটা দুইভাবেই হতে পারে, কারণ ধরো হচ্ছে এটা ম্যাথ করাতে গেলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি ধরে নিচ্ছি আমার সারফেসটুকু হচ্ছে এটা এবং লিকুইড এই পাশে কাজ করছে, তাহলে কিন্তু ধরো আমার সারফেসটা এটা যদি থাকে, লিকুইডটা তো এই পাশেও থাকতে পারে। ধরে নিচ্ছি আমি যে লিকুইডটা আমার এই পাশে বাইরে, এই কার্ভ সারফেসে এটা কি এখন একটা কনভেক্স একটা অংশ না, অবতল একটা অংশ। তাহলে যদি এই পাশে লিকুইড থাকে, এই অংশটা তো উত্তল হয়ে যাবে, তাহলে তখন তো হচ্ছে যে এই দিকে কাজ করবে, এইদিকে লিকুইডটা থাকবে না, এদিকে তখন লিকুইড থাকবে, তখন তো ডিরেকশনও চেঞ্জ হবে। তুমি বুঝো না, তোমার প্রশ্নটা কি ছিল, যে হচ্ছে ডিরেকশনটা চেঞ্জ হওয়াটা এটা কি, আরেকবার বলো তো। ম্যাডাম আমরা যেই ডিরেকশনে প্রেসারটা নির্ণয় করতেছি, হুম, ম্যাডাম আসলে ফুল ফিগারটা দিলে হয়তো বোঝা যাইতো যে আসলে একটা স্ট্রাইপের কোন দিকে লিকুইড, আমরা কি ভিতরের দিকে চিন্তা করতেছি নাকি বাইরের দিকে। আমরা তো এটা এখানে হচ্ছে এই স্ট্রাইপে চিন্তা করতেছি না, এর থেকে ফুল ফিগার আর কি দিতে পারবো। ধরো হচ্ছে তুমি যদি এই ফিগারটা চিন্তা করো, তাহলে এই হচ্ছে কার্ভ সারফেস টুকু আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে, উপরে নিচে চারপাশে বাদ দিয়ে দাও, জাস্ট এই কার্ভ সারফেস টুকু, এবং এই কার্ভ সারফেসের ভেতরে হচ্ছে আমাদের লিকুইডে পূর্ণ, ঠিক আছে, লিকুইডে পূর্ণ অবস্থায় আছে এই কার্ভ সারফেসের অংশটুকু। তাহলে এখন আমরা ধরে নিচ্ছি এইখানে কোথাও প্রেসার কি কাজ করে, ধরে নিচ্ছি এখন এটা যে এক্স্যাক্টলি এই পয়েন্টে হবে কিনা সেটা বোঝা যাবে যখন হচ্ছে আমরা দুটো প্রেসার আলাদা আলাদা করে কি করলাম, হরাইজন্টাল কম্পোনেন্ট এবং একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট নির্ণয় করলাম না, দুইটা তো নির্ণয় করলাম।
কিন্তু আলাদা করে যদি হচ্ছে আমরা ভার্টিক্যাল কম্পোনেন্ট কতখানি দূরত্বে আছে এবং হরাইজন্টাল কম্পোনেন্ট লিকুইড সারফেস থেকে কতখানি দূরত্বে আছে, ওই দুইটা পয়েন্টটা যখন ইন্টারসেক্ট করবে তখন হচ্ছে এক্স্যাক্টলি কোথায় কাজ করছে সেই পয়েন্টটা মেজার করা যাবে। বুঝতে পারছো আমার কথা? ধরো এই হচ্ছে, আমি যদি আলাদা করে চিন্তা করি, এই হচ্ছে ভার্টিক্যাল একটা কম্পোনেন্ট, আমি পিএইচ ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা পিএইচ কোথায় কাজ করছে লিকুইড সারফেস থেকে, এটা তো আমি বের করতে পারবো, তাই না? কিভাবে বের করবো সেটা তো আমাদের জানা আছে। কিভাবে বের করবো? সেন্টার অফ প্রেসার যেভাবে আমরা নরমালি হচ্ছে ভার্টিক্যাল সারফেসের জন্য নির্ণয় করেছিলাম, ঠিক সেম ওয়েতে। এরপর যদি হচ্ছে তাহলে পিএইচ আমার নির্দিষ্ট হচ্ছে ওয়াটার সারফেস থেকে পিএইচ কোথায় আছে সেটা আমি পাচ্ছি, কতখানি দূরত্বে আছে, ধরে নিলাম ধরো এরকম একটা পয়েন্টে আছে। তাহলে এখন যদি আমি পিভি এর মান নির্ণয় করি এবং পিভিটা কোন পয়েন্টে কাজ করছে, যেহেতু সেন্টার অফ গ্র্যাভিটিতে, তাহলে এই সেন্টার অফ গ্র্যাভিটি লিকুইড সারফেস থেকে কতখানি দূরত্বে আছে সেটাও তো আমি জানতে পারবো। তাহলে এই দুইটা পয়েন্টের ইন্টারসেকশন পয়েন্টেই তো হচ্ছে আমি টোটাল বিটা পাবো, তখন হচ্ছে ওইটাই তো হচ্ছে আমার ডিরেকশন হবে। বুঝতে পারছো কথা? জি ম্যাডাম। মানে যদি আমি আলাদা করে নিই, এখন তো আমি হচ্ছে, এখন যেহেতু আমরা ফার্স্টে প্রমাণ করার চেষ্টা করবো এক্স্যাক্টলি যে এই পয়েন্টে হচ্ছে তা আমি বলতে পারতেছি না, কিন্তু না হলে এটার কাছাকাছি কোনো একটা পয়েন্টই হবে, মানে পি এর ভ্যালুটা। মানে এক্স্যাক্টলি তুমি যদি মেজার করতে চাও যে আমার পি পয়েন্টটা কোথায় হবে, তাহলে তখন হচ্ছে আমাকে ওই যে পিএইচ আলাদা করে কতখানি দূরত্বে কাজ করছে এবং পিভি আলাদা করে কতখানি দূরত্বে আছে, সেই দুইটার পয়েন্টের ইন্টারসেকশন পয়েন্টটাতেই হচ্ছে পি চলে আসবে। বুঝতে পারছো? জি ম্যাডাম। এরপর কে যেন হচ্ছে হ্যান্ড রেজ করছিল। অন্যান্য কার্ভের ক্ষেত্রেও সেম ভাবেই হবে। সার্কুলার না হয়ে যদি প্যারাবোলিক হয়, তাহলে সে প্যারাবোলিকের জন্য তো আমি যদি হচ্ছে প্রজেকশন চিন্তা করি, ধরো কার্ভটা অন্যরকম হলো, তাহলে কিন্তু কার্ভটা যেভাবেই থাকুক না কেন তার তো একটা প্রজেকশন তৈরি হবে। কারণ এটা এই যে একটা তৈরি হলো, এই যে হরাইজন্টাল আর ভার্টিক্যাল প্রজেকশন আমি ধরে নিচ্ছি, এটা তো আমার ইমাজিনারি সারফেস, তাই না? কিন্তু কিভাবে, এটা তো যেহেতু কার্ভ, এই জন্য আমার একটা প্রজেকশন তৈরি হলো। তাহলে কার্ভটা যেরকমই থাকুক না কেন তার দুইটা প্রজেকশন তো আমার তৈরি হবে। নির্ণয় করার ওয়ে সেম, কার্ভ যেভাবেই থাকুক না কেন, কিন্তু তখন হবে কি যে যদি অন্যরকম কার্ভ থাকে তাহলে জাস্ট তার এরিয়া অথবা ভলিউম মেজার করার জন্য আমাদেরকে ভিন্ন ভিন্ন সূত্র অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছো? ম্যাম এখানে পিএইচটা আমরা কিভাবে নির্ণয় করব? পিএইচ পিএইচ নির্ণয় করবো যে বললাম জাস্ট নরমাল আগের নিয়মে, ঠিক আছে? আগে যেভাবে আমরা পিএইচ বের করলাম, কারণ এক্ষেত্রে আমরা পিএইচ কাকে মিন করতেছি, ভার্টিক্যাল যে প্রজেকশনটা তৈরি হলো, এই যে লাইনটা তৈরি হলো, এটা কি কার্ভ সারফেসের জন্য ভার্টিক্যাল প্রজেকশন। আর যখন ভার্টিক্যাল প্রজেকশন তৈরি হচ্ছে, এই প্রজেকশনটা কি নরমালি ভার্টিক্যাল যে ইমার্সড সারফেস ছিল সেই সারফেসটাকেই মিন করতেছে। নরমালি আমরা যখন সেই হচ্ছে সেকেন্ড ক্লাসে বা ফার্স্ট ক্লাসে যে আমরা শিখেছিলাম, ওইটার ক্ষেত্রে যেভাবে আমরা পিএইচ নির্ণয় করছি ঠিক সেম হুবহু ওইভাবেই হবে। আমরা একটা ম্যাথ দেখবো, ম্যাথ দেখলে হচ্ছে আশা করি হচ্ছে যে কনসেপ্ট হচ্ছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা ম্যাথটা দেখি। দেখো এই ম্যাথটাতে বলা আছে যে হচ্ছে ডিটারমাইন দ্য টোটাল হাইড্রোস্ট্যাটিক প্রেসার অন দ্য 3 মিটার লং এন্ড 2 মিটার হাই কোয়াড্রেন্ট গেট শোয়িং ইন দ্য ফলোইং ফিগার। কি বলা থাকলো যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার নির্ণয় করতে হবে, সেই গেটটা হচ্ছে 3 মিটার লং এবং 2 মিটার হাইট, কোয়াড্রেন্ট গেট। যেহেতু কোয়াড্রেন্ট বলছে তার মানে বোঝা যাচ্ছে কোয়াড্রেন্ট মানে হচ্ছে 1/4, মানে একটা সার্কেলের 4 ভাগের 1 অংশটা দেখাচ্ছে এখানে। একটা সার্কেলের 4 ভাগের 1 অংশ আছে যার হাইট হচ্ছে 2 মিটার এবং লেন্থ হচ্ছে 3 মিটার। লেন্থ আমরা এখানে দেখাতে পারতেছি না, কিন্তু যদি হচ্ছে আমরা যে ফিগারটাকে 3D তে কনভার্ট করে নিই তাহলে এই হচ্ছে আমাদের লেন্থ 3 মিটার, আর এই হচ্ছে আমাদের 2 মিটার হাইট। এবং আমাদের লিকুইডটা কি এই কার্ভ সারফেসের সাথে লেগেই আছে, মানে আলাদা করে হচ্ছে লিকুইড সারফেস থেকে যে কার্ভ সারফেস কতখানি দূরে সেই ডিসটেন্সটুকু আমাদের দরকার নাই, কার্ভ সারফেস লিকুইড সারফেসের সাথেই হচ্ছে লাগানো আছে। তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে কি পিএইচ মেজার করা। তাহলে চিত্রটা একটু খেয়াল করো, যেহেতু ভার্টিক্যাল প্রজেকশন আমি ধরে নিচ্ছি, এই হচ্ছে আমার ভার্টিক্যাল প্রজেকশনে পিএইচ কাজ করবে। তাহলে এই প্রজেকশনটা কি হলো, একটা রেক্টেঙ্গুলার প্লেন সারফেস হলো না? তাহলে রেক্টেঙ্গুলার প্লেন সারফেসের ক্ষেত্রে আমরা নরমালি পিএইচ কিভাবে বের করতাম, টোটাল প্রেসার পি ইজ ইকুয়াল টু ডব্লিউ এক্স বার এ। তাহলে এই ক্ষেত্রে পিএইচ হতো এই যে রেক্টেঙ্গুলার যে প্রজেকশনটা তৈরি হলো সেই প্রজেকশনের টোটাল প্রেসার মিন করছে হচ্ছে পিএইচ। তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু ডব্লিউ এক্স বার এ হবে। ডব্লিউ নরমাল আগের নিয়মে আমাদের জানা 9.81। এ কি হবে, যেহেতু রেক্টেঙ্গুলার সারফেস তাহলে 2 × 3, কারণ এখানে দুইটা
ডাইমেনশনই আছে, হাইট আছে আর লেন্থ টুকু আছে, তাহলে এ পেয়ে গেলাম। এখন লাগবে কি এক্স বার। এক্স বার কোথায় হচ্ছে লিকুইড সারফেস থেকে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত ডিস্টেন্স। তাহলে এই যে আমাদের ভার্টিক্যাল প্রজেকশন রেক্টেঙ্গুলার যে সারফেসটা, যেহেতু সারফেস রেক্টেঙ্গুলার, তাহলে হচ্ছে এর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হচ্ছে, যেহেতু 2 মিটার তার অর্ধেকে হবে, তাহলে এক্স বারটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 1 মিটার। তাহলে ঠিক সেম আগের মতোই হলো না, সিম্পল। আগে যেভাবে আমরা ভার্টিক্যাল সারফেসের উপর প্রেসার নির্ণয় করেছিলাম ঠিক সেম ওয়েতেই। কেন সেম ওয়েতেই হলো, কারণ এখানে আমরা ধরে নিচ্ছি আমাদের কার্ভ সারফেসের একটা ইমাজিনারি প্রজেকশন তৈরি হলো, এবং সেই প্রজেকশনটা এই ভার্টিক্যাল প্রজেকশনটার মধ্যেই আমাদের কাজ করছে হরাইজন্টাল কম্পোনেন্ট পিএইচ। তাহলে আমরা পিএইচ পেয়ে গেলাম। এখন কাজ হচ্ছে পিভি নির্ণয় করা। পিভি কি? পিভি হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, এবং এই ভার্টিক্যাল কম্পোনেন্ট কি, যে আগে বলেছিলাম যে কার্ভ সারফেসের উপর টোটাল যে ওয়াটারের কলামটুকু কি পরিমাণ ওয়েট দিচ্ছে, তাহলে এই কার্ভ সারফেসের উপর এই অংশটুকু জুড়েই তো আমাদের ওয়াটার আছে, তাহলে সেটা কি পরিমাণ ওয়েট দিচ্ছে সেটা আমরা কিভাবে পাবো, ইউনিট ওয়েটের সাথে ভলিউমটা গুণ করে দিলি। এটা কেন হচ্ছে সেটা সেই ফার্স্ট ক্লাসে বলা হয়েছিল, যে ইউনিট ওয়েটের সাথে যদি আমি ভলিউম গুণ করে দিই, তাহলে আমি এই কার্ভ সারফেসের উপর এই যে ভলিউমটুকু, এই কার্ভ সারফেস যে পরিমাণ ভলিউমের ওয়াটারকে ধরে আছে, এই ভলিউমের সাথে যদি আমি ইউনিট ওয়েটকে গুণ করে দিই, তাহলে এই কার্ভ সারফেসের উপর এই ভলিউমের ওয়াটার টোটাল কি পরিমাণ ওয়েট দিচ্ছে সেটা আমরা বের করতে পারতেছি। কার্ভ সারফেসের ভলিউমটুকুকে যখন ইউনিট ওয়েট দিয়ে গুণ করছি, তখন এই কার্ভ সারফেসের উপর টোটাল কি পরিমাণ টোটাল ওয়াটারটুকু কি পরিমাণ টোটাল ওয়েট দিচ্ছে সেটা আমি বের করতে পারতেছি। আর এই ক্ষেত্রে আমার টোটাল ওয়েটটাই হচ্ছে কি পরিমাণ টোটাল ভার্টিক্যাল প্রেসার দিচ্ছে। তাহলে পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে টোটাল ওয়েট, আর টোটাল ওয়েট মানে হচ্ছে ইউনিট ওয়েট ইনটু ভলিউম। তাহলে ভলিউম আমরা এখানে কিভাবে পাবো, যেহেতু বলা ছিল এটা এটা হচ্ছে একটা কোয়াড্রেন্ট, মানে একটা সার্কেলের 4 ভাগের 1 ভাগ। তাহলে সার্কেলের 4 ভাগের 1 ভাগ যদি হয়, তাহলে আমি প্রথমে কি করলাম 1/4 করলাম, আর আমার সার্কেলের এরিয়া সূত্র কি পাই আর স্কোয়ার। তাহলে এই অংশটুকু হচ্ছে এরিয়া, এবং এর সাথে ভলিউমে যেহেতু আমি কনভার্ট করব, আমার লেন্থ আছে কতটুকু 3 মিটার, তাহলে সেই এরিয়ার সাথে লেন্থকে গুণ করে দিয়ে আমি ভলিউমে কনভার্ট করে নিলাম, তাহলে পিভি এর মান বের হয়ে আসবে। এখন টোটাল প্রেসার হচ্ছে পিএইচ স্কোয়ার প্লাস হচ্ছে পিভি স্কোয়ার। তাহলে এই দুইটাকে হচ্ছে কম্বাইন
ডিস্টেন্স, এই সবগুলো মানই তো আলটিমেটলি আর এর সমান হবে, কারণ যেহেতু এটা হচ্ছে একটা সার্কেলের 4/1 অংশ, তার মানে এই হোল অংশটুকুই হচ্ছে এটাও আর এর সমান, এটাও আর এর সমান। তার মানে আমার হরাইজন্টাল ডিস্টেন্সও থাকবে 2.44 এবং ভার্টিক্যাল ডিস্টেন্স যেটা পাবো সেটাও হবে 2.44। তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে পিএইচ বের করা, পিএইচ হরাইজন্টাল কম্পোনেন্ট বের করা। তাহলে যদি আমরা হরাইজন্টাল কম্পোনেন্ট বের করতে চাই তাহলে ঠিক সেম আগের মতোই এর মান আমাদের জানা, যেহেতু রেক্টেঙ্গুলার সারফেস এবং আমাদের দুইটা ডাইমেনশন আছে, আমরা এ পেয়ে যাব। তাহলে কাজ হচ্ছে এক্স বার মেজার করা। এক্স বার কিভাবে মেজার করব? এই যে জেড ডিসটেন্সটুকু, যেহেতু কার্ভ সারফেসটা এখন লিকুইড সারফেসের সাথে লাগানো নাই, জেড ডিসটেন্স দূরত্বে অবস্থিত, তাহলে এই জেড এর সাথে এই যে 3 আর এর যে মানটা 2.44 জেড এর সাথে এই যে আমাদের ভার্টিক্যাল ডিসটেন্সটা, এই ভার্টিক্যাল ডিসটেন্সটুকু আলটিমেটলি মান হচ্ছে 2.44। তাহলে এই 2.44 কে যদি আমরা অর্ধেক করে দেই তাহলে পাচ্ছি সেন্টার অফ গ্র্যাভিটি, এবং সেই অর্ধেক ভ্যালুর সাথে যখন জেড এর মান যোগ করে দিব তার মানে আমরা পেয়ে যাব হচ্ছে এক্স বারের মানটুকু। তাহলে এক্স বারের মান পেয়ে গেলে আমরা পিএইচ পেয়ে যাব। এর পরের কাজ হচ্ছে পিভি বের করা। তাহলে পিভি কি? এই যে এবি কার্ভ সারফেসটুকু, এখান থেকে মিসিং হয়ে গেল। আচ্ছা, এবি কার্ভ সারফেসটুকু, সেই কার্ভ সারফেসের উপরে যে লিকুইড কলামটুকু টোটাল ওয়েট দিচ্ছে সেটা আমরা মেজার করব। এখন এই ক্ষেত্রে আমাদেরকে আরেকটু সিম্পলিফাই করার জন্য আমরা এইভাবে ভাগ করে নিচ্ছি, যেহেতু হচ্ছে আমাদের ভলিউম মেজার করতে হবে, তাহলে ভলিউম মেজার করতে হলে আমরা এটাকে সেকশনে ভাগ করে নিই। এই কার্ভ অংশটুকুকে আলাদা রাখলাম এবং কার্ভ অংশের উপরের অংশটুকুকে আলাদা করে রাখলাম। তাহলে কার্ভ অংশের উপরে যে লিকুইড কলামটুকু আছে সেটা কি? একটা রেক্টেঙ্গুলার কলাম তৈরি করছে, এবং কার্ভ যে অংশটুকু আছে সেটা যেহেতু সার্কেলের 4/1 তাহলে এর জন্য তো হচ্ছে কিভাবে এরিয়া মেজার করতে হবে সেটা তো আমাদের জানাই আছে। এটার জন্য আলাদা করে কিভাবে এরিয়া মেজার করব? তাহলে যেহেতু এক্ষেত্রে আমরা পাবো দুইটা ভলিউম, আলাদা করে ভলিউমটা আমরা নির্ণয় করে নিলাম যে রেক্টেঙ্গুলার সারফেসের জন্য আমাদের ভলিউম হচ্ছে, রেক্টেঙ্গুলার সারফেসের ডাইমেনশনটা কি? এই একটা ডাইমেনশন এবং এই একটা ডাইমেনশন। তাহলে এই দুইটা ডাইমেনশন যখন আমরা গুণ করব আমরা সারফেসের এরিয়াটা পাচ্ছি, আর এর সাথে লেন্থ দেওয়া ছিল 3.05। তাহলে লেন্থ যখন গুণ করে দিব তখন হচ্ছে আমরা ভলিউম পেয়ে যাচ্ছি। এবং পরবর্তীতে এই কার্ভ অংশটুকু যদি চিন্তা করি তাহলে ঠিক সেম, এটা আগের মতোই 1/4 পাই আর স্কয়ার এরিয়াটুকু এবং এরিয়ার সাথে লেন্থটুকু গুণ করে দিয়ে হচ্ছে টোটাল ভলিউম। তাহলে এখন রেক্টেঙ্গুলার পার্টের জন্য এবং কোয়াড্রেন্ট সার্কুলার পার্টের জন্য আলাদা আলাদা করে আমরা ভলিউম মেজার করলাম, এবং সেই দুইটা ভলিউমের সাথে যখন ইউনিট ওয়েটটা গুণ করে দিব তখনই হচ্ছে আমরা পিভি পেয়ে যাব। আর যখন পিভি পাবো তাহলে তো হচ্ছে টোটাল প্রেসার পিও আমরা মেজার করতে পারবো। তাহলে এই ম্যাথটাই হচ্ছে শেষ আমাদের, এটা পরে করাচ্ছি। তাহলে দেখো এই ম্যাথে হচ্ছে প্রবলেম আছে কিনা। পিভিটা আরেকবার একটু বুঝাই দিই দিলে একটু। আচ্ছা, পিভি মানে হচ্ছে কি, যে আমাদের কার্ভ সারফেসের উপর টোটাল ওয়াটার কলামটুকু কি পরিমাণ ওয়েট দিচ্ছে। তাহলে এই তো আমাদের কার্ভ অংশটুকু, এই কার্ভ অংশটুকুর উপরে আলটিমেটলি হচ্ছে এই যে পুরাটা আমরা হচ্ছে যে পার্পেন্ডিকুলার বিভিন্ন হচ্ছে দাগ দিয়ে হচ্ছে দেখালাম, এই হোল অংশটুকু হচ্ছে একটা লিকুইড কলাম। তাহলে এই হোল লিকুইড কলামটুকু হচ্ছে কি পরিমাণ ওয়েট দিচ্ছে সেটা আমরা মেজার করব। তাহলে এখন দেখো এইখান থেকে হচ্ছে আমরা তো এই যে অংশটুকু পেলাম, লিকুইড কলাম অংশটুকু পেলাম, এর এরিয়া কিভাবে মেজার করব? এটাকে আমরা এখন সহজে মেজার করতে পারতেছি, কারণ হচ্ছে এর তো আলটিমেটলি হচ্ছে কোনো নির্দিষ্ট হচ্ছে যে জিওমেট্রিক কোনো শেপ পাচ্ছি না। তাহলে এই জন্য এটা হচ্ছে আমাদের মেজারমেন্টের সুবিধার জন্য আমরা ভাগ করে নিচ্ছি। এই যে কার্ভ অংশটুকু ছিল সেটাকে আলাদা করে নিলাম, কার্ভ অংশটুকুর উপরে যে অংশটুকু ছিল সেটাকে আলাদা করে নিলাম। তাহলে এখন কার্ভ অংশটুকু থাকলো, উপরের অংশটুকু চিন্তা করি, এই যে উপরের অংশটুকু আসলো সেটা কি একটা রেক্টেঙ্গুলার ফর্ম করলো। তাহলে রেক্টেঙ্গুলার ফর্ম যেহেতু করলো তার এরিয়া আমরা কিভাবে মেজার করব? দুইটা ডাইমেনশন আমাদের জানা আছে, জেটের মান দেয়া আছে এবং লেন্থ, এই লেন্থটা আলটিমেটলি আর এর সমান। তাহলে যেহেতু আমি দুইটা ডাইমেনশন জানি, দুইটা মান আমার জানা, তাহলে এরিয়া মেজার করতে পারবো। এবং এরিয়া থেকে ভলিউম পেতে হলে আমাদের আরেকটা ডাইমেনশন লাগবে, সেই ডাইমেনশনটা কি লেন্থ। তিনটা ডাইমেনশন লাগে, লেন্থ, হাইট, উইডথ। তাহলে আমাদের লেন্থটা দেয়া আছে 3.05 মিটার। তাহলে এখন হচ্ছে এই তিনটা টার্ম গুণ করে দিলে কি আমি v1 পাচ্ছি। এবং আমার আরেকটা পার্ট হচ্ছে আমার সার্কুলার যে অংশটুকু,
তাহলে এই বুঝেছি ম্যাডাম। আগের মতো, তাহলে এই দুটো যোগ করে দিলে আমার ভি বের হয়ে আসবে। ঠিক আছে, দেখো আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ম্যাডাম পরীক্ষায় কি ফিগার দেওয়া থাকবে নাকি শুধু প্রশ্ন এইসব পরীক্ষায় ম্যাথের জন্য? হচ্ছে যদি হচ্ছে প্রশ্ন থেকে বোঝা যায় তাহলে হচ্ছে ফিগার দেওয়া থাকবে না, আর যদি হচ্ছে যে প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে না তখন ফিগার দেওয়া থাকবে। এখন আমি যদি হচ্ছে তোমাকে এই ফিগারটা না দিয়ে হচ্ছে যদি বলতাম ফলোইং ফিগার, ধরো এখানে যেটা আর যেহেতু আলাদা করে ফিগারে দেখানো, এই প্রশ্ন চিন্তা করো, এখানে হচ্ছে ফিগারের কথা না উল্লেখ করে দিয়ে যদি আমি বলতাম যে হচ্ছে টোটাল প্রেসার নির্ণয় করো একটা কোয়াড্রেন্ট সেকশনের, যে কোয়াড্রেন্ট সেকশনটা লিকুইড সারফেস থেকে 2 মিটার নিচে অবস্থান করছে এবং যার হাইট হচ্ছে 2 মিটার, যার লেন্থ হচ্ছে 3 মিটার, তাহলে এই প্রশ্নটার যদি হচ্ছে ফিগার আমি না বলে দিই, তুমি কি হচ্ছে চিন্তা করতে পারতেছো না ফিগারটা কিরকম হবে? একটা কোয়াড্রেন্ট সেকশন, যে কোয়াড্রেন্ট সেকশনটা লিকুইড সারফেস থেকে 2 মিটার নিচে অবস্থান করছে এবং সেই কোয়াড্রেন্ট সেকশনের হাইট হচ্ছে 2 মিটার, লেন্থ হচ্ছে 3 মিটার, তাহলে কি এটার জন্য কি ফিগার এঁকে দেওয়ার দরকার আছে? ম্যাডাম 3 মিটার লং এই জিনিসটাকে তো সাজাইতে পারবো না পরীক্ষাতে মনে হচ্ছে। কেন এই এটাকে জিনিসটা তো সাজাতে পারবেন না? 3 মিটার লং যেটা আমি হচ্ছে যে এখানে যে 3D চিত্রটা দেখালাম, এই যে এটাই তো হচ্ছে লেন্থ। 3 মিটার লং মানে এখানে এই যে উইডথটা, এই উইডথটাকে হচ্ছে লং হিসেবে চিন্তা করা হলো। এই এলএস চিন্তা করো না, এই এলএস আলাদা, এটা ধরতে গেলে হচ্ছে তখন হচ্ছে প্যাচ লেগে যাবে। এই এলএস টাকে বাদ ধরো, এলএসটা না, যখন লেন্থ বলা থাকবে তার মানে হচ্ছে আমরা যদি আমাদের এই ল্যাপটপের স্ক্রিনটাকে হচ্ছে একটা সারফেস চিন্তা করি, তাহলে এই সারফেসের সাথে লম্ব ভাবে যে দূরত্বটুকু চলে গেছে, যেটা আমি হচ্ছে সামনে থেকে দেখতে পারতেছি না, ওটা দেখার জন্য আমাকে হচ্ছে সাইড থেকে দেখা লাগবে, সেটা হবে আমাদের লেন্থ। বুঝতে পারছো? কারণ হচ্ছে দুইটা, যেহেতু এখানে আমার আলটিমেটলি কি দরকার হচ্ছে, যদি ম্যাথের ক্ষেত্রে চিন্তা করো তাহলে হচ্ছে আমি যদি ম্যাথে আসি, তাহলে আমার পিএইচ বের করার জন্য কি লাগতেছে? এরিয়া লাগতেছে, এবং পিভি বের করার জন্য কি ভলিউম লাগতেছে। কারণ পিভির ক্ষেত্রে কিন্তু আমি হচ্ছে ওয়েট মেজার করছি, আমাকে ওয়েট ওয়েট যখন আমি নির্ণয় করতে যাব তখনই কি আমার ভলিউম দরকার হবে। আর যখন ভলিউম লাগতেছে আমার ডাইমেনশন দরকার হচ্ছে কয়টা? 3টা। ডাইমেনশন 3টা লাগবে না? 3টা ডাইমেনশন ছাড়া তো হচ্ছে তুমি ভলিউম বের করতে পারবে না। আমার লেন্থ, উইডথ এবং হচ্ছে হাইট দরকার হচ্ছে, তখন দরকার আমার ভলিউম। এবং যদি হচ্ছে পিএইচ এর ক্ষেত্রে আসি, তাহলে পিএইচ এর ক্ষেত্রে আমার 2টা ডাইমেনশন হলেই হচ্ছে। এখন তুমি যদি হচ্ছে নর্মালি প্রশ্ন থেকে চিন্তা করো, তোমার সমস্যাটা হচ্ছে 3 মিটার লং এ, 3 মিটার লংটা আপাতত চিন্তা করো না, 2 মিটার হাইট টুকু চিন্তা করো, তাহলে এই হচ্ছে 2 মিটার হাইট, এই অংশটুকু হচ্ছে 2 মিটার হাইট। আমরা তো হচ্ছে এই ফিগারটা যদি খেয়াল করি তাহলে হচ্ছে এই যে এই অংশটুকু শুধুমাত্র হচ্ছে আমি একটা লাইন দেখতে পাচ্ছি, যখন আমার লেন্থ চলে আসবে তার মানেই হচ্ছে তুমি তখন এই ফিগারটা চিন্তা করবে। লেন্থ আসলেই হচ্ছে এই ফিগারে যে আমি হচ্ছে কিছুটা অংশ বাড়াই দিব, কারণ 3D চিত্র যদি তুমি চিন্তা করো এটার ক্ষেত্রে তুমি ভাবতে পারো হচ্ছে অনেকটা ঘনকে, ঘনকে যেরকম হচ্ছে চারপাশ থেকে হচ্ছে 6টা ডাইমেনশন থেকে বের হয়ে আসে, ওরকম করে চিন্তা করতে পারো যে হচ্ছে এই আমার যে পার্পেন্ডিকুলার লাইনটা থাকবে, এই লাইন থেকে হচ্ছে আরেকটা লাইন ড্র হয়ে যাবে, এই লাইন থেকে আরেকটা লাইন বের হয়ে যাবে, সেটাই হচ্ছে আমার লেন্থ বের হবে। বুঝতে পারছো? কারণ নর্মালি যদি তুমি সিম্পলি চিন্তা করো তাহলে তো হচ্ছে লেন্থ কেন জটিল হইতে যাবে, এখানে জটিলতার কি আছে? ম্যাডাম আরো মানে গত কয়েকটা লেকচারে আবার দেখলাম ম্যাডাম মানে হাইট ওয়েট বুঝাইতে আবার ম্যাডাম ডেপথ ডিপ ইউজ করা হয়েছে গত কিছু, মানে এটা কি ম্যাডাম ফ্লুইড মেকানিক্স এরকমই ইউজ করা হয় কিনা? ম্যাডাম প্রশ্ন দেখা তারপরে ম্যাডাম আপনি করায় দিলে সেটা ইজি লাগে, কিন্তু নিজে যখন প্রশ্ন নিয়ে চিন্তা করি তখন তো মনে হইতেছে ম্যাডাম যে পারবো না। কেন? তখন তো হচ্ছে তুমি হচ্ছে ডেপথ আর হাইট, এখন আসলে দেখা গেল আমি যখন বুঝাইতে চাচ্ছি তখন হয়তো আমি দুইটা টার্মই ইউজ করতেছি, কারণ যখন আমার যে জিনিসটা মনে হচ্ছে আমি হয়তো হাইটও বলতেছি, আমি হয়তো ডেপথও বলতেছি, কিন্তু আলটিমেটলি যখন হচ্ছে কোন একটা সারফেস ইমার্জড অবস্থায় থাকবে, কোন একটা সারফেস যদি ইমার্জড অবস্থায় থাকে তাহলে লিকুইড সারফেস থেকে আমরা বলি হচ্ছে সেটা কত ডেপথে আছে, কারণ হচ্ছে তখন আমরা গভীরতাটা চিন্তা করি লিকুইড সারফেস থেকে কতখানি ডেপথে। ঠিক আছে, মানে তুমি নর্মালি চিন্তা করো যে হচ্ছে আমার একটা সারফেস পানিতে নিমজ্জিত অবস্থায় আছে, তুমি ধরে নাও তুমি একটা বলকে পানিতে ডুবায় রাখছো বা হচ্ছে একটা ইটকে পানিতে ডুবায় রাখলাম, তাহলে সেইটা তুমি লিকুইড সারফেস থেকে কতখানি নিচে, কতখানি ডেপথে ডুবালা, সেটা হচ্ছে তোমার ডেপথ।
নর্মালি চিন্তা হলো। এখন তুমি যখন ইটটাকে হচ্ছে পানিতে ডুবালা, তাহলে ইটের তো একটা নির্দিষ্ট হাইট থাকবে এবং তার একটা লেন্থ থাকবে, তাই না? তাহলে আমি যখন হচ্ছে প্রশ্নে বলে দিচ্ছি, যখন হচ্ছে আমি জিওমেট্রিক কোন একটা শেপকে ইন্ডিকেট করে দিচ্ছি যে আমার লিকুইড সারফেসের মধ্যে একটা রেক্টেঙ্গুলার হচ্ছে শেপ থাকবে, তাহলে সেই শেপের লেন্থ হচ্ছে এত, সেই শেপের হাইট হচ্ছে এত। মানে ওইটাতে আমি হচ্ছে আমার যেই অবজেক্ট নিয়ে আমি কাজ করব তার ডাইমেনশন বলে দিচ্ছি লেন্থ এবং হাইট দিয়ে। আর যখন আমি হচ্ছে টোটাল প্রেশার নির্ণয় করতে যাচ্ছি, যে আমার কোন একটা অবজেক্ট লিকুইড সারফেসে ইমার্জ অথবা সাবমার্জড অবস্থায় আছে, তাহলে সেইটা লিকুইড সারফেস থেকে কতখানি ডেপথে আছে ওইভাবে চিন্তা করবা। মানে তুমি হচ্ছে চিন্তাটা সহজভাবে করলেই হচ্ছে দেখবা যে বাকি জিনিসগুলো হচ্ছে সহজ লাগতেছে, কারণ এখানে কঠিন কিছুই নাই যে হাইটের সাথে বা ডেপথের সাথে বা লেন্থের সাথে তোমার হচ্ছে কনফিউশন তৈরি হবে। তুমি হচ্ছে এখানে একটা ব্যাপার যে যখন আমি ফিগারটা দিয়ে দিচ্ছি না, তখন তোমাকে একটু চিন্তা করে নিতে হবে, জাস্ট তোমার কল্পনা শক্তিটা একটু বাড়াইতে হবে। আচ্ছা অবজেক্টটা এভাবে থাকবে, এরকম হবে। তুমি যখন হচ্ছে ফিগারটাকে নিজের মাথায় হচ্ছে ঢুকাই নিতে পারবে যে এটা এরকম হবে, তখন দেখবা যে হচ্ছে ম্যাথটা অনেক ইজি হয়ে যাচ্ছে, খুবই সিম্পল হয়ে যায়। কারণ আমরা এতদিন পর্যন্ত যে কয়েকটাই ম্যাথ করলাম, ম্যাথগুলো কিন্তু খুবই সিম্পল, মানে ম্যাথে জটিলতার কোনো কিছু নাই। হয়তো ফার্স্টে দেখা গেল যে দুই একটা জিনিস জটিল ছিল, কিন্তু আমার মনে হয় যে বোঝার পর সেটা আমাদের কাছে ইজি হয়ে যাওয়াই হচ্ছে উচিত। ম্যাম আগের স্লাইডে এলএসটা তাহলে কি? আগের স্লাইডে এলএস টা বোঝানোর সুবিধার জন্য নিয়ে আসছি, এটা ম্যাথের সাথে কনফিউশন করার দরকার নাই। কারণ এই জিনিসটা দেখো, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, এটা কিন্তু থিওরির সাথে কোনো রিলেটেড নেই। কারণ আমি যখন পরে থিওরিটা দিলাম, দেখো এখানে শুধু সিম্পলি তোমরা যদি হচ্ছে বইয়ে খেয়াল করো, তোমরা হচ্ছে এইচডব্লিউ কিং এর বই থেকেও পড়তে পারো অথবা হচ্ছে কুর্মির বই থেকেও পড়তে পারো। এই দুইটা বইয়ে হচ্ছে পিএইচ এবং জাস্ট পিভি দিয়েই দেখানো। এবং আরেকটা যেটা হচ্ছে ইন্ডিয়ান আরেকটা বই আছে, যেটা হচ্ছে ওইটার রাইটারের নামটা সম্ভবত যে বানসালের যে বইটা, ওই বইটাতে কিন্তু আবার ডিরাইভেশন করছে অন্যরকম ওয়েতে। ওই বইতে আবার ডিরাইভেশন আলাদা ওয়েতে করা, পিএইচ এর জন্য আলাদা কিছু ভ্যালু বের করছে এবং পিভি এর জন্য বের করছে। কিন্তু আলটিমেটলি মেইন টার্গেটটা হচ্ছে কম্পোনেন্ট দুইটা থাকবে, হরাইজন্টাল কম্পোনেন্ট এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট। মেইন থিমটা হচ্ছে এইটা, কিন্তু বিভিন্ন ওয়েতে মেজার করা যায়। আর এখানে এলএস যেটা দেখালাম, এটা হচ্ছে 3D একটা চিত্র তোমাদের বোঝার সুবিধার্থে, যে আমি যে কার্ভ সারফেসটা চিন্তা করলাম, সেই কার্ভ সারফেসটুকুকে যদি আমি আলাদা করে বের করে নিয়ে আসি, তাহলে হচ্ছে এই আমার টপ সারফেস থেকে যদি চিন্তা করি তাহলে একটা প্লেন সারফেস তৈরি হবে, এবং হচ্ছে সাইড থেকে যদি আমি চিন্তা করি তাহলে আমার সাইডে একটা আমি প্লেন সারফেস দেখতে পারবো। তার মানে দুইটা প্লেন সারফেস দিয়ে আমি আমার এই কার্ভ সারফেসটুকুকে আলাদা করে নিচ্ছি, জাস্ট ওইটা বোঝানোর জন্য। কারণ এখানে দেখো এইচএস আলাদা করে একটা হাইট দেখালাম, বিএফ মানে বুঝাচ্ছে এই যে কার্ভ সারফেসের মধ্যে ওয়াটারটুকু আছে, ভলিউমটুকু হচ্ছে বিএফ, এবং তার হচ্ছে উইথটুকু হচ্ছে ডব্লিউএস। কিন্তু যখন আমরা ম্যাথে চিন্তা করতেছি, এই অংশটুকুকে আমি হচ্ছে কিন্তু লেন্থ চিন্তা করছি। বুঝতে পারছো? এটা বোঝানোর সুবিধার জন্য যে কার্ভ সারফেসটুকুকে নিয়ে আসলাম, এইটা আলটিমেটলি দেখতে এরকম হচ্ছে। ঠিক আছে? ম্যাম এখানে একটু প্রবলেম হচ্ছে যে যেটা পুরুত্ব ওটাকে আমরা আবার ম্যাথে যে হচ্ছে লেন্থ ধরতেছি, এই জন্য ওই জায়গাটা একটু কনফিউশন হচ্ছে। কেন মনে হচ্ছে এটা? কারণ হচ্ছে ধরো এখানে এখানে কনফিউশন রেখো না, তাহলে তোমরা হচ্ছে এটা যেহেতু বোঝানোর জন্য দিলাম আমি, তাহলে এই স্লাইডটা বাদ দিয়ে হচ্ছে তোমাদেরকে দিয়ে দিব। এখন তুমি নর্মালি চিন্তা করো, যখন হচ্ছে কার্ভ সারফেস এই অংশটুকুতে আসো, এই তো হচ্ছে আমাদের কার্ভ সারফেসটুকু, তাই না? এই অংশটুকু মানে যদি সাইড থেকে ভিউ দেখো, তাহলে কি আমি একটা লাইন দেখতে পাচ্ছি না? এই জি কার্ভ ম্যাম। সারফেসটুকু আমি একটা লাইন দেখতে পাচ্ছি, এবং যখন এটাকে আলাদা করে নিয়ে আসলাম, আমি বুঝাচ্ছি এই অংশটুকু হচ্ছে তোমার, যখন শুধু এই কার্ভ সারফেসটুকুকে চিন্তা করছি, এই কার্ভ সারফেসটুকুর মধ্যেই যখন আছি, তখন আলাদা করে দেখাচ্ছে আচ্ছা এই কার্ভ সারফেসের লেন্থ হচ্ছে এলএস আর এই কার্ভ সারফেসের উইথ হচ্ছে ডব্লিউএস। কিন্তু যখন আমি ম্যাথে দেখাচ্ছি, ধরো ম্যাথে হচ্ছে এই কার্ভ সারফেসটুকু চিন্তা করলাম, ম্যাথে হচ্ছে এই যে লেন্থটুকু, এই লেন্থটুকু কিন্তু আমাদের বলাই নেই, বলা আছে? এটার ক্ষেত্রে বলা নাই, কিন্তু হচ্ছে পরের ফিগারের ক্ষেত্রে আবার বলা আছে। এই যে অংশটুকু বলা নাই, কিন্তু আমি বুঝতে পারতেছি যে এটা যেহেতু হচ্ছে কোয়াড্রেন্টের অংশ, এই জন্য এই মানটা হচ্ছে আর এর সমান। আলটিমেটলি এটা হচ্ছে রেডিয়াস, তাই না? যেহেতু কোয়াড্রেন্টের অংশ, তাহলে এই ম্যাম অংশ ওইটা তো 2 মিটারই হওয়ার কথা না ম্যাম, বুঝিনি। আগের ফিগারটা। হ্যাঁ আগের হ্যাঁ, এটা ফিগারটা এটা এটাও 2 মিটার হবে, এটা 2 মিটার। এখানে তো 2 মিটারই হওয়ার কথা, যেটা যেহেতু নিয়ে কোয়াড্রেন্ট সেহেতু তো 2 মিটারই হবে, এখানে হচ্ছে আলাদা কিছু হবে না। তাহলে আমি আলাদা করে কিন্তু লেন্থ বলে দিচ্ছি,
তাহলে আমার হচ্ছে যদি যে অংশটা হচ্ছে ভার্টিক্যালি মার্কার দেয়া আছে এক্ষেত্রে তুমি যদি আর দিয়ে চিন্তা করো, তাহলে আর এখানে দেয়া মানে হচ্ছে এই অংশটুকু দুইটাই হচ্ছে আর মিন করতেছে। তাহলে এই দুইটা অংশ যদি আমি পেয়ে যাই, তার মানে আর সারফেসটুকু যদি চিন্তা করি, তাহলে এই সারফেসের আমি দুইটা ডাইমেনশন পাচ্ছি না, এই একটা অংশ, এই একটা অংশ। কিন্তু যখন আমি প্রজেকশনে যাব, প্রজেকশনটা খেয়াল করো, প্রজেকশনে যখন যাচ্ছি তার মানে আমার হচ্ছে এই যে একটা রেক্টেঙ্গুলার সারফেস তৈরি হয়ে যাচ্ছে। প্রজেকশনে যখন যাচ্ছি আলাদা করে কিন্তু আমার একটা রেক্টেঙ্গুলার সারফেস তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই রেক্টেঙ্গুলার সারফেসের জন্য কি আমার দুইটা মান লাগবে। তাহলে এই যে এই মানটুকুকে এখানে লেন্থ এই জন্য বলা, যে প্রশ্ন যখন বলা থাকলো, ধরো প্রশ্ন হচ্ছে একটা বড় হচ্ছে পাইপ যদি লাগানো থাকে, সিলিন্ড্রিক্যাল একটা শেপ, যদি সিলিন্ড্রিক্যাল শেপের বড় একটা গেট যদি লাগানো থাকে, গেট আসলে আলটিমেটলি যে কোনো শেপেরই হতে পারে। তোমরা যদি ড্যাম চিন্তা করো তাহলে দেখবা যে ড্যাম যে হচ্ছে সবসময় সার্কুলারই একটা পার্ট হবে তা না, ড্যাম কিন্তু প্যারাবোলিক শেপেরও হয়। প্যারাবোলিক শেপ দিয়ে হচ্ছে আমরা ম্যাথ করাবো, তখন দেখবা যে ওটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ওই অংশটুকুর তোমরা হচ্ছে নরমালি একটা ড্যাম চিন্তা করো, তাহলে সেই ড্যামের এক পাশে আমরা চিন্তা করি প্যারাবোলিক শেপের একটা হচ্ছে কার্ভ সারফেস আছে। তাহলে সেই কার্ভ সারফেসের আমি হচ্ছে যখন ডায়ামিটার জানবো, তাহলে বা একটা হচ্ছে ডাইমেনশন জানবো, তাহলে সেই ডাইমেনশন ছাড়া ধরো হাইটটুকু আমি জানি, হাইটটুকু ছাড়া বাকি হচ্ছে কার্ভ সারফেসের হচ্ছে লেন্থটুকু। ওই লেন্থটুকুই হচ্ছে যদি আমি আলাদা করে চিন্তা করি, ম্যাথ থেকে বের হয়ে এসেছে, ঠিক আছে আমি ড্যামের একটা অংশ চিন্তা করে নিলাম, ওই অংশটুকুকে আমি আলাদা করে উইথ বলতে পারবো। কিন্তু হচ্ছে যখন আমি হচ্ছে ড্যামটাকে হচ্ছে সেট করে দিলাম, ঠিক আছে আমার হচ্ছে কোন একটা রিভারের সাইডে একটা ড্যাম হচ্ছে সেট থাকবে, তাহলে সেই ড্যামের ওই উইথটুকুই লেন্থকে মিন করতেছে। বুঝতে পারছো? এখন এটা দেখা গেল হচ্ছে আমি বোর্ডে আসলে এঁকে দিলে আরেকটু বেশি ভালো হতো। এখন তোমাদের হচ্ছে ওই স্লাইডটা আমি বাদ দিয়ে দিব, ঠিক আছে? এই অংশটুকু হচ্ছে যেহেতু হচ্ছে এটা আসলে বোঝানো হয়েছে অন্যরকম একটা ওয়েতে, যেখান থেকে হচ্ছে আমি ফিগারটা নিলাম, এটা আমার নিজের ড্র করা লাগতো, তাহলে এই কনফিউশনটা হতো না। যেহেতু এটা হচ্ছে আমি স্ক্রিনশট নিয়ে ফিগারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন আমি যদি জাস্ট এভাবে আরেকটা ড্র করে তোমাদেরকে দিয়ে দিতাম তাহলে এই কনফিউশনটা হতো না। এই স্লাইডটাই হচ্ছে তোমরা হচ্ছে চিন্তা করার দরকার নেই, স্লাইডটুকুই বাদ। তাহলে শুধুমাত্র এই অংশটুকুকে উইথ যেটাকে বলতেছি সেটাকেই তোমরা লেন্থ চিন্তা করবা, তাহলেই হচ্ছে আর কনফিউশন আসবে না, ঠিক আছে? ম্যাথের ক্ষেত্রে কনফিউশন হবে না এবং থিওরির ক্ষেত্রেও কনফিউশন হবে না। বুঝতে পারছো? ম্যাডাম, ফ্লুইড মেকানিক্স এর ম্যাথ গুলার ক্ষেত্রে ভাষাগত প্রশ্নগুলা কেমন জানি খাপ খায় না। যেরকম ম্যাডাম এর আগের লেকচার গুলাতে ম্যাডাম যখন পড়াইতেছিলেন সেন্টার অফ প্রেসার অন এন ইনক্লাইন্ড ইমার্সড সারফেস, এটার হ্যাঁ। প্রবলেমটা ছিল রেক্টেঙ্গুলার প্লেট 2 মিটার ওয়াইড এন্ড 4 মিটার ডিপ। ম্যাডাম হুম। আমরা কখনো দৈর্ঘ্য প্রস্থ বোঝানোর জন্য ডিপ শব্দটা পাই নাই, তো এটা দেখে তো ম্যাডাম পরীক্ষাতে পেস্ট লেগে ও যাবে আচ্ছা, যে রেক্টেঙ্গুলার প্লেট 2 মিটার ওয়াইড এন্ড 4 মিটার ডিপ, তো ম্যাডাম এটা তো আমরা ডেপথ হিসেবে চিন্তা করব, কিন্তু এটা আসলে ছিল লেন্থ ইজ ইমার্সড ইন ওয়াটার। ম্যাডাম এগুলা কি ভাষাগত পরিবর্তন করা না যায় এখন নাকি হচ্ছে আসলে অঙ্কগুলো ভাষাগত এরকম? পরিবর্তন বলতে তুমি যদি হচ্ছে যেহেতু ওই যে বললাম যেহেতু ইমার্সড অবস্থা আছে এই জন্য আলটিমেটলি আমরা সেটাকে ডেপথ দিয়ে প্রকাশ করতেছি, ডেপথ বলতেছি, যে বইগুলাতে কিন্তু হচ্ছে মানে কথাগুলো কিন্তু এভাবেই বলা। এখন এটার জন্য হচ্ছে ওই যে ডেপথ হাইট এই জিনিসটা হচ্ছে কনফিউশন হওয়ার কোনো কারণ নাই, কারণ যখন তোমরা পড়বা, যখন হচ্ছে থিওরিটা পড়ে আসছো, ঠিক আছে হাইট চিন্তা করলাম বা ম্যাথে যখন চিন্তা করলাম, ধরো এই ম্যাথটাতেই যদি বলি এখানে কি হাইট ডেপথ বলা আছে? ওতে এই যে এখানে যে ওই যে 2 মিটার ওয়াইড এবং হচ্ছে 4 মিটার ডিপ বলা থাকলো। ম্যাডাম এখানে এখন ডিপ ডিপ না ইউজ করে যদি ম্যাডাম লেন্থ বলতো, ওয়াইড আছে লেন্থ হয়ে যেত, তাইলে ম্যাডাম ইজি হইতো। ম্যাডাম ডিপ দেখেই মাথার মাঝে একটা না চিন্তা আসে। এখন এটা যদি হচ্ছে যে ডিপ দেখে তোমরা চিন্তা করতেছো এটা ডেপথ হবে কিনা, এটা ডেপথ এই জন্য ভাববা না, যখন বললাম যে আচ্ছা রেক্টেঙ্গুলার প্লেট বলা থাকলো 2 মিটার ওয়াইড 4 মিটার ডিপ, এই অংশটুকুকে যদি আলাদা করে চিন্তা করো তাহলে এটা কি, এটা তো হচ্ছে আমার ওই রেক্টেঙ্গুলার যে সারফেসটা আছে সেটা ডাইমেনশনটাকে মিন করতেছে, তাই না? সেটা ডাইমেনশনটাকে বুঝাচ্ছে। তাহলে যখন হচ্ছে ডাইমেনশন বুঝাচ্ছে তার মানে দুইটা ডাইমেনশন থাকবে, এটাকে তুমি এখন লেন্থ বলো অথবা উইডথ বলো, যেটাই বলো না কেন। এখন নর্মাল সেন্সে যদি চিন্তা করো, আমরা যেভাবে হচ্ছে নর্মালি তুমি যেভাবে চিন্তা করতেছো, সেক্ষেত্রে বলি যে বড় যেটা থাকবে, বড় যেটা মান থাকবে সেটাকে কিন্তু আমরা লেন্থ ধরে নেই। মানে এটা হচ্ছে নর্মালি যে বড় যে অংশটা আছে, আচ্ছা একটা রেক্টেঙ্গেল যদি থাকে তাহলে তার মান হচ্ছে ধরো 4x2 বা হচ্ছে 8x2, ধরে নিলে 8 × 16, তাহলে 8টাকে তুমি কি ধরে নিবা? লেন্থ ধরে নিচ্ছ এবং 2টাকে হচ্ছে তার ওয়াইড ধরে নিচ্ছ। নর্মাল সেন্সে তুমি তো তা চিন্তা করবা যে হচ্ছে আমি যদি হচ্ছে একটা রেক্টেঙ্গল জাস্ট ডাইমেনশন এভাবে উল্লেখ করি যে একটা রেক্টেঙ্গল 8x2 নিবে,
8 ইন্টু 2 মিটার যদি হয় তাহলে তুমি এখানে লেন্থ কাকে ধরবা? শুনতে পাচ্ছ? ম্যাডাম হ্যাঁ, 4 মিটারই ধরবো। তাহলে বড়টাকে কিন্তু হচ্ছে লেন্থ ধরবা, মানে নর্মাল সেন্সে যদি চিন্তা করো। কিন্তু যদি এখন তুমি ফিগারে ড্র করতে যাও তাহলে হচ্ছে ধরো তুমি হচ্ছে 8 মিটারটাকে লম্বা ভাবে দেখালা আর 2 মিটারটাকে হচ্ছে ওই বেস রাখলা, এটাকে বেস ধরে নিলা। তাহলে এখন এই ক্ষেত্রে ফিগারে যদি আমি বলি যে এই ক্ষেত্রে আমার লেন্থ কোনটা, লেন্থ তো হচ্ছে হরাইজন্টালি যেটা থাকে সেটাকে আমি এখন লেন্থ বলতেছি, তাহলে লেন্থ কিন্তু আমার 2 মিটার হয়ে গেল আর হাইটটা হয়ে গেল হচ্ছে 8 মিটার। বুঝতে পারছো? মানে নর্মাল ডাইমেনশনটা তো হচ্ছে ক্ষেত্র বিশেষে হচ্ছে চেঞ্জ হতে পারে। তাহলে এখন এক্ষেত্রে ব্যাপারটা এরকম, যেহেতু সাবমার্জড অবস্থায় আছে, যেহেতু ইমার্জড অবস্থায় আছে, এই জন্য আলটিমেটলি আমরা ডিপ কথাটা বা ডেপথ কথাটা ইউজ করলাম। আর এটার ক্ষেত্রে হচ্ছে এখন সবসময় যে হচ্ছে আচ্ছা আগের টার্মের সাথে সব হুবহু মিল থাকতে হবে তা তো না। যেহেতু নতুন সাবজেক্টে নতুন টার্ম ইউজ করতেছে, সেই টার্ম গুলাকে হচ্ছে বুঝে ফেলো, তাহলেই তো হবে। কারণ এটা যেহেতু নতুন, এখন ব্যাপারটা এরকম না যে হচ্ছে ঠিক আছে তোমাদের কনফিউশন তৈরি হচ্ছে, এই ব্যাপারটা স্বাভাবিক না, কনফিউজ তোমরা হতেই পারো, কিন্তু যখন হচ্ছে পড়বা, এটা তো এখন প্রথম দেখি, যখন হচ্ছে আরো 2-3 বার এই জিনিসটাই হচ্ছে পড়তেছো, থিওরি পড়তেছো, প্লাস হচ্ছে ম্যাথ তো আমি একটা করে করালাম, যখন তোমরা নিজেরা আরো কিছু কিছু ম্যাথ করতে যাবা তখন দেখবা যে এই জিনিসটা হচ্ছে কনফিউশন লাগতেছে না। ঠিক আছে? আচ্ছা, এখন লাস্ট একটা টপিক ছিল, সেটা হচ্ছে পড়ায় দিয়ে ক্লাস শেষ করতেছি। এই স্লাইডটা হচ্ছে আমি বাদ দিয়ে দিব, উইথ নিয়ে যেহেতু তোমাদের প্যাচ লাগে, না হলে হচ্ছে এখানে আমি হচ্ছে অন্য একটা ফিগার এঁকে দিয়ে তারপর হচ্ছে দিব, যেখানে এলএস ডব্লিউএস এইচএস এগুলা কিছু রাখার দরকার নেই, শুধু হচ্ছে এই চিত্রটাই চিন্তা করবা, এটার এই অংশটাই হচ্ছে লেন্থ মিন করবে, এই অংশটাই হচ্ছে লেন্থ বুঝাবে, না হলে হচ্ছে ম্যাথের সাথে কনফিউশন তৈরি হবে। তাহলে লাস্ট টপিকটা ছিল হচ্ছে প্রেসার ট্রায়াঙ্গেল বা প্রেসার অ্যাঙ্গেল। এখন এই জিনিসটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ প্রেসার ইন্টেন্সিটি উইথ ডেপথ ইজ কল্ড প্রেসার অ্যাঙ্গেল। খুবই সিম্পল একটা টার্ম, যে অনেক সময় ভাইরাতে জিজ্ঞেস করে প্রেসার অ্যাঙ্গেল বুঝছো কিনা। তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ প্রেসার ইন্টেন্সিটি উইথ ডেপথ ইজ কল্ড প্রেসার অ্যাঙ্গেল। এখন আমরা যদি নর্মালি হচ্ছে ভার্টিক্যাল এক্সিস চিন্তা করি, তাহলে সেই ভার্টিক্যালের সাথে ডেপথ বাড়ার সাথে সাথে কি আমাদের প্রেসারটা বাড়বে না? ডেপথ বাড়ার সাথে সাথে প্রেসার বাড়বে। ধরো এই পয়েন্টে যদি ডেপথ হচ্ছে এ হয় তাহলে প্রেসার কি হবে? ডব্লিউ এ। আর পরের পয়েন্টে যদি চিন্তা করি এই পর্যন্ত ডেপথ যদি বি হয় তাহলে প্রেসার হবে ডব্লিউ বি। এ পর্যন্ত যদি সি হয় তাহলে প্রেসার হবে ডব্লিউ সি। তাহলে আমরা হচ্ছে আমাদের যতটুকু ডেপথ আছে সেই ডেপথটুকু হচ্ছে এইচ। তাহলে এই যে লাস্ট পয়েন্টে এখানে প্রেসার কাজ করছে কি? ডব্লিউ এইচ। এই যে প্রেসারটা কাজ করছে ডব্লিউ এইচ, তার মানে এই যে বেস, আমরা যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করে দিই এই প্রেসারের মানগুলোকে নিয়ে, তাহলে এই যে আমাদের বেস তৈরি হলো সেই বেসের মানটাই হচ্ছে ডব্লিউ এইচ। তাহলে আমরা হচ্ছে এই ডেপথ অনুসারে প্রেসারকে যখন সাজা যাচ্ছি আমরা কি একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, এবং এই ট্রায়াঙ্গেলের ভলিউমটা, এই ট্রায়াঙ্গেলের যে ভলিউম, ট্রায়াঙ্গেলের যদি আমরা হচ্ছে ভলিউম না, ট্রায়াঙ্গেলের এরিয়া, ট্রায়াঙ্গেলের এরিয়াটা যদি আমরা নির্ণয় করি তাহলেই হচ্ছে আমরা প্রেসার পেয়ে যাচ্ছি। ট্রায়াঙ্গেলের যদি এরিয়াটা নির্ণয় করি তাহলেই হচ্ছে আমরা এক্ষেত্রে প্রেসার পেয়ে যাব। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কি? ভূমির মান হচ্ছে আমাদের ডব্লিউ এইচ, আর ইন্টু উচ্চতা হচ্ছে হাইট। এই যে আমাদের হচ্ছে এরিয়াটুকু আমরা মেজার করলাম পার ইউনিট লেন্থের জন্য, এখানে হচ্ছে ভলিউম কিন্তু কনসিডার করলাম না, যেহেতু পার ইউনিট লেন্থ বললাম, পার ইউনিট লেন্থের জন্য তাহলে এইটাই হবে, এই ভলিউমটুকুই হবে টোটাল প্রেসার। এই জিনিসটাকেই যে আমরা হচ্ছে যেভাবে ট্রায়াঙ্গেলের মাধ্যমে দেখাতে পারি, এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকেই আলটিমেটলি বলা হয় হচ্ছে প্রেসার অ্যাঙ্গেল। বুঝতে পারছো? নরমাল কিন্তু যে ডেপথ বাড়ার সাথে কথা বুঝিনি, আরেকবার একটু বললে ভালো হয়। কথা বুঝি নাই, আরেকবার বললে ভালো হয়, সেটা কি? জি ম্যাডাম, এটা একটু আরেকবার একটু বলেন। কথা বুঝতে প্রেসার পারতেছি না, কথা কেটে কেটে আসছে, কথা বুঝি নাই, আরেকবার ম্যাম বলো। ও বলছে যে হুম। আরেকবার রিপিট করলে ভালো হয় আর কি, ওর নেট আচ্ছা স্লো আচ্ছা, তো এই জন্য থেমে থেমে আসছে। হ্যাঁ বুঝতে পারছি, ওর কথা তো আমি বুঝতে পারতেছি না, ও কিভাবে বুঝতে পারবে তাহলে? নরমালি হচ্ছে আমরা জানি যে আমাদের ডেপথ বাড়ার সাথে সাথে হচ্ছে প্রেসার বাড়তে থাকে। তাহলে আমরা একটা ভার্টিক্যাল সারফেসের ক্ষেত্রে যদি হচ্ছে প্রেসারটাকে গ্রাফিক্যালি দেখাতে চাই
তাহলে হচ্ছে যে প্রত্যেকটা ডেপথে আমরা যদি আলাদা আলাদা করে ডেপথ চিন্তা করি, প্রত্যেকটা ডেপথে কি আমাদের প্রেসার বাড়ছে, এবং সেই প্রেসারটাকে আমরা দেখালাম। এই যে প্রেসার কাজ করছে, লম্বভাবে প্রেসার কাজ করছে এবং ধীরে ধীরে ডেপথ বাড়ার সাথে সাথে প্রেসারের মান বাড়তেছে। তাহলে এই যে প্রেসার ডায়াগ্রাম আমরা আঁকলাম, এটা আলটিমেটলি কি, এই প্রেসার গুলাকে, ইন্টেন্সিটি অফ প্রেসার গুলাকে আমরা একটা ট্রায়াঙ্গেল আকারে ড্র করতে পারি। তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। তাহলে এই ট্রায়াঙ্গেলের ভলিউম যতখানি হবে, সেই টোটাল ভলিউমটাই আলটিমেটলি টোটাল প্রেসারকে মিন করছে। টোটাল ভলিউমটাই টোটাল প্রেসার হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই চিত্রটা ধরে নিচ্ছি পার ইউনিট লেন্থের জন্য। এখানে লেন্থ দেয়া নাই, লেন্থের মান হচ্ছে 1। তাহলে লেন্থের মান যদি 1 হয়, তাহলে ভলিউমের সাথে এই এরিয়ার সাথে ভলিউম গুণ করে 1 গুণ করে দিলে আমাদের ভলিউম বের হয়ে যাবে, এবং যে মানটা বের হবে সেটা আমাদের প্রেসারকে বোঝাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এরিয়া হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এরিয়া হাফ, ভূমি মান কি WH ইন্টু হাইট, উচ্চতা। আর এখানে সাথে একটা 1 গুণ হয়ে যাবে, কারণ ভলিউমে যদি কনভার্ট করতে চাই তাহলে তার লেন্থটুকু গুণ করতে হবে। এই মানটা হচ্ছে আমাদের পার ইউনিট লেন্থের জন্য, মানে এখানে লেন্থের মান হচ্ছে 1। তার মানে লেন্থের মান যদি 1 হয়, এরিয়াটাই তো হচ্ছে ভলিউমকে মিন করতেছে। এই জন্য এখানে এভাবে দেখানো হয়, যেহেতু এটা পার ইউনিট লেন্থের জন্য। তাহলে টোটাল প্রেসার আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি, টোটাল যে ভলিউম সেইটাই টোটাল প্রেসারকে মিন করতেছে। এবং এই যে প্রেসার ইন্টেন্সিটিটাকে এভাবে গ্রাফিক্যাল ওয়েতে দেখানো হয়, সেই দেখানোর নামটাই হচ্ছে প্রেসার অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে ক্লাস আজকে এই পর্যন্তই থাকবে। আর নেক্সট ক্লাসে হচ্ছে তোমরা প্রবলেম সলভ করবা। এজন্য হচ্ছে তোমরা অবশ্যই খাতা কলম আর ক্যালকুলেটর সাথে নিয়ে বসো। আমি তোমাদেরকে হচ্ছে প্রবলেম দিব, প্রবলেম দিয়ে হচ্ছে আমি, হ্যাঁ তোমরা কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম শোনা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে তোমরা খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসবা। আমরা হচ্ছে প্রবলেম সলভ করব। প্রবলেম সলভ করে তোমরা হচ্ছে প্রত্যেকেই, আমি এক্সপেক্ট করব প্রত্যেকেই হচ্ছে পড়ে আমাকে অ্যান্সার বলার জন্য। তারপর হচ্ছে কোথাও যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমটা হচ্ছে আমি সলভ করে দিব, এবং ওই ক্লাসটা করলেই হচ্ছে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিক্যালের যে থিওরি পার্টটুকু আছে, ওই থিওরি পার্টটুকু হচ্ছে শিখে নেব। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, তোমরা লিভ নিতে পারো।